করছি যে আজকে শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, আমরা সুদান ওয়ার নিয়ে কথা বলছিলাম এবং অনেক কিছু আমরা আমরা আজকে ইনশাআল্লাহ থার্ড এবং শেষ পর্ব। সো প্রথম পর্বে আমরা সুদানের ব্যাপারে, যেহেতু এখন আমরা একটা খুবই ডিভাইডেড অবস্থায় আছি, যে আমরা মানে খুব একটা পৃথিবীর ব্যাপারে জানি না, অন্যান্য মুসলিম কান্ট্রি গুলোর ব্যাপারে। তো এখানে একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমার ওয়ার্ল্ডের বিভিন্ন মুসলিম কান্ট্রি গুলোর ব্যাপারে ধারণা হয়েছে হচ্ছে আপনার সাইমুম সিরিজটা পড়ে। আমি জানি না আপনারা সাইমুম সিরিজের কথা জানেন কিনা। এটা একটা তিন গোয়েন্দা টাইপের একটা সিরিজ। আবুল আসাদ ওনার লেখা। মানে তিন গোয়েন্দার ইসলামিক বিকল্প বানানোর একটা চেষ্টা থেকে লেখা। অনেক বহু বছর আগে এই বইগুলো লেখা। কিন্তু এটা আমার কাছে একটা আমি আমি বইগুলো পড়েছি অনেক বুড়া বয়সে এসে, আই থিঙ্ক 2016-17 এরকম সময়ে এসে। আম, তো এটা আমার তখন পড়ে একদম বিয়ের পরে এত বুড়া বয়সে এসে পড়ে আমার খুব আফসোস হয়েছে যে আমার ছোটবেলা এই বইগুলা দিয়ে বইগুলা পড়ে কাটে নাই। সো যদি আপনাদের এরকম হয় যে টিন এজের ছেলে মেয়ে আছে, আম, যাদেরকে আপনারা খোঁজেন যে কি ইসলামিক বই দিবেন বা কিছু, তাহলে আপনারা মানে সাইমুম সিরিজ ইজ আ ভেরি গুড থিং। হ্যাঁ, যে একটা আইডিয়া হবে যে ওয়ার্ল্ডের কোন কোন দেশ, মানে উনি যখন গুগল ছিল না সে অবস্থায় উনি এইগুলা কিভাবে লিখেছেন, আই হ্যাভ নো আইডিয়া। তো যাই হোক, আপনারা এটা জাস্ট একটু বললাম আর কি, যে ইসলামিক শাসন ব্যবস্থা আসলে ঠিক কত দূর পর্যন্ত ছিল, এই জিনিসগুলো আমাদের আসলে জানাটা দরকার। এবং কলোনিয়ালাইজেশনের ফলে আমরা আসলে কত কি হারিয়েছি। তো আমি যেমন এখন ইসলামিক হিস্ট্রির উপর একটা কোর্স করতেছি, তো সেখানে যে ইনস্ট্রাক্টর উনি বলতেছেন যে দুইটা মানে উনি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে দুইটা যে মোস্ট ক্যাটাস্ট্রফিক ইভেন্ট ঘটছে আমাদের ইসলামের ইতিহাসে, সেটার একটা হচ্ছে যে মঙ্গোলদের আক্রমণ। সো স্যাক অফ বাগদাদ, আপনারা কেউ যদি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনারা হয়তোবা জানবেন যে একদম ইয়াজুজ মাজুজ চলে আসছে এরকম ভাবা হয়েছিল। মানে তখনকার সেই সময়ের স্কলারলি রাইট আপ পড়লে মনে হবে যে ইয়াজুজ মাজুজ চলে আসছে, মানে তারা একদম কনফার্ম ছিল যে এন্ড অফ টাইমস। এই টাইপের অ্যাট্রসিটি মঙ্গলরা করছে। তারপর তো আলহামদুলিল্লাহ আল্লাহ আবার রিভাইভ করছেন উম্মাকে। সে মঙ্গলদেরই একটা লিনিয়েজ তো ইন্ডিয়ায় মুঘল সাম্রাজ্য, তারা আবার পরে ইসলাম অ্যাকসেপ্ট করছে। সো অ্যামেজিং ব্যাপার। তো তারপরে অটোমান সাম্রাজ্য বা উসমানী খেলাফত যেটা আমরা বলি, টার্কিশদের যেটা ছিল, তারপর তারা তো প্রায় 400 বছর ধরে রুল করছে, রাইট? তো ওনার কথা হচ্ছে যে দ্য সেকেন্ড ক্যাটাস্ট্রফিক ইভেন্ট যেটা আমাদের জন্য হয়েছে, সেটা হচ্ছে যে এই উসমানী খেলাফতের পতন, বা মোর অ্যাকিউরেটলি বলতে গেলে যে কলোনালাইজেশন আমাদের উপরে, যে মানে নন মুসলিম কান্ট্রিগুলো যখন আমাদের কলোনি হয়ে গেছে, সরি, আমরা যখন নন মুসলিম কান্ট্রিগুলার কলোনি হয়ে গেছি। কারণ ওনার কথা হচ্ছে যে স্যাক অফ বাগদাদেরও মানে এফেক্ট আমরা এখনো টের পাই। কারণ হচ্ছে যে স্যাক অফ বাগদাদের সময়ে যে ওরা যে সমস্ত কিছু ডিস্ট্রয় করছিল, মানে আহ, মানে তার মাঝে আমাদের মানে প্রচুর রিসোর্সেস হারাই গেছে। যেমন ধরেন এখন মাঝহাব নিয়ে এত কথা বলা হয়, তো মাঝহাব কিন্তু জাস্ট এই চারটা ছিল না, অসংখ্য মাঝহাব ছিল। এবং মাঝহাব নিয়ে যে ফাইটিং বা মানে বিভেদ, এই কনসেপ্টটাই আর্লি মুসলিমদের ছিল না। যখন মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে সব দিক থেকে মানে অনেক টপে ছিল, তখন তারা বুঝতে পারছে দিস ইজ জাস্ট ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন অফ ফেক। এটা নিয়ে এত রিজিডিটির কিছু নাই। আরো অনেক মাঝহাব ছিল, কিন্তু যে চারটা মাঝহাবের কথা আমরা জানি, সেই চারটা মাঝহাব বেসিক্যালি স্যাক অফ বাগদাদের পরে যেগুলা অবশিষ্ট আছে, এই চারটা মাঝহাবের কাজ সামহাও অবশিষ্ট রয়ে গেছে। সে সামহাওটা কি, কেউ হয়তো বা তার ফিখের বইটা নিয়ে তার
এরকম 4-5টা বই নিয়ে পালাইতে পারছিল, মানে সোয়েটার পুড়ে পুড়ে যায় নাই, অথবা তারা পানিতে ডুবাই দিছিল, ঠিক আছে। আম, সেগুলা হয় নাই, ধ্বংস করে দিছিল তার সব লাইব্রেরি গুলা, কেউ হয়তো বা বেঁচে গেছে, পুরাই হয়েছে, আহ ও, রয়ে গেছে রেমন্যান্টস সেরকম। সো স্যাক অফ বাগদাদের ফলাফল আমরা আজও ভোগ করতেছি ইন টার্মস অফ নলেজ, অনেক প্রেশিয়াস নলেজ মুসলিম উম্মাহ লস্ট ইট। আর কলোনিয়ালাইজেশনের যে ইম্প্যাক্ট, সেটা তো আমরা অবশ্যই এখন ফেস করতেছি। তো এটা আমরা সবাই জানি, যে তারা যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। মেইনলি আমি বলবো যে শিক্ষা ব্যবস্থা, যেহেতু আমি এডুকেশন এর ব্যাপারে অনেক প্যাশনেট। সো মানে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থাটা তারা ধ্বংস করে দিচ্ছে দেখেই আমাদের জীবনের মানে বহু বছর কাটে পড়াশোনা করে, বাট স্টিল উই আর নো নো ওয়ে কানেক্টেড উইথ কোরআন অ্যান্ড এনিথিং। তো সুদানের মানে সুদানের যেটা, আপুরা আপনারা কি আছেন আমার সাথে? একটু কনফার্ম করবেন কাইন্ডলি। স্ক্রিন দেখা যাচ্ছে এবং আপনারা আমার সাথে আছেন? ওকে, ওকে। সো তো সুদানের এখন টু দা পয়েন্ট হিস্ট্রিতে চলে আসি, যে আজকে আসলে কি হচ্ছে সেটা বোঝার জন্য। তো যেটা আমি গতকালকে বলতেছিলাম, যে সুদানে একটার পর একটা আর্মি কু হইতো। সো এবং সুদান আগে থেকে মানে ব্রিটিশরা যেভাবে 3 ভাগে ভাগ করে দিয়ে গেছিল, মানে 3 ভাগে ভাগ না, মানে ব্রডলি 3 ভাগে ভাগ করা যায়: ওয়েস্টে দারফুর, সাউথে খ্রিস্টানদেরকে নিয়ে সাউথ সুদান, আর বাকি অংশ নর্থ সুদানের বাকি পার্টে নিয়ে হচ্ছে যাদেরকে বলা হয় যে আরব ডোমিনেটেড। সো সুদানে সবসময় একটা সিভিল ওয়ার টাইপের একটা টার্মোয়েল এরকম ছিল। সো একটা পর একটা আর্মি কু হচ্ছিল 1956-এ ক্ষমতা এর পরে। এবং আমরা একটা ফান্ডামেন্টাল বিষয় বলছি যে আহ, মানে ইসরায়েলের আশেপাশে যেসব মুসলিম কান্ট্রি গুলো আছে সেগুলার আহ, ই মানে সেগুলার আর্মিকে ইম্পর্টেন্ট করে রাখা ইসরায়েলের একটা পলিসি। এবং আমরা যদি গত মানে সেই 90s থেকে আমরা যদি দেখি যে মুসলিম ওয়ার্ল্ড গুলাতে কি হচ্ছে, একটার পর একটা ওরা খুব প্ল্যান করে আগাচ্ছে, যে ফার্স্টে এই কান্ট্রিকে ধরবো, তারপরে ওই কান্ট্রিকে ধরবো, তারপরে তাকে তাকে ধরবো, এভাবে করে করে ওরা আগাচ্ছে। তো এখন মানে সুদানের ব্যাপারটা কি ছিল, যে মানে 1989-এ মনে হয় একটার পর একটা আর্মি কু হচ্ছিল, সেটার একটা পর্যায়ে গিয়ে 1989-এ ওমর আল বাশির ক্ষমতায় আসে। ওমর আল বাশির, তো এটা অ্যানাদার নেম যেটা আমাদের মনে রাখতে হবে। ওমর আল বাশির কাইন্ড অফ ইসলামিস্ট ঘরানার ছিল, যে কারণে সে এই যে শরিয়া 1983-তে যখন শরিয়া হয়েছে, শরিয়া কায়েম হয়েছে, সে এই জিনিসগুলো চেঞ্জ করে নাই। সো রিবা বেসড ব্যাংকিং যে হারাম ছিল, নিষিদ্ধ ছিল, চেঞ্জ করে নাই। একটা অ্যান্টি ইসরায়েল যে স্ট্যান্স, সেটা সে চেঞ্জ করে নাই। সো আমরা অবভিয়াসলি বুঝতে পারি যে এটা তো ওয়েস্টের পছন্দ মানে হওয়ার কোনো মানে কারণই নাই। হ্যাঁ। সো তারা তো মানে পছন্দ করবেই না যে একটা ইসলামিক মাইন্ডসেটের একজন মানুষ সুদানের মতন একটা জায়গায়। সো আমরা প্রথম দিনেই সুদানের জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স নিয়ে কথা বলছি। সো সুদানের মতন একটা জায়গায় স্ট্র্যাটেজিক লোকেশন, এরকম সোনা আছে, তেল আছে, তারপরে আপনার এগ্রিকালচারাল ল্যান্ড নিয়ে এত সমৃদ্ধ এরকম একটা জায়গায় তারা ইসলাম, তাহলে তো একটা খুব পাওয়ারফুল কান্ট্রি ইসলামিক হয়ে গেল। সো মানে মানে সুদানের সবচেয়ে বড় যেটা মানে আমি বলবো যে অন্যদের জন্য প্রবলেম, যে সুদান খুব মানে সুদান সেলফ সাফিসিয়েন্ট হওয়ার যোগ্যতা রাখে। তাহলে সেলফ সাফিসিয়েন্ট একটা কান্ট্রিতে যদি ইসলামিস্ট ঘরানা থাকে, তাহলে তো সেটা ইসরায়েলের জন্য অনেক বড় একটা হুমকি, এক্সিস্টেন্সিয়াল এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মতন। সো তখন অবভিয়াসলি তারা কি করলো, আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব তারা সুদানের উপর অবরোধ আরোপ করলো। সো আপনারা যদি এটা জানেন কিনা, যে এটা ওদের খুব কমন একটা ট্যাকটিক্স, ঠিক আছে। তারা এই জিনিস এখন ইরানে অবরোধ চলতেছে, তারপরে সিরিয়ায় ছিল, রিসেন্টলি সিরিয়ার উপর থেকে তুলে নিল।
তারপরে তারা ইয়েমেনে অবরোধ করছে, তারপরে ইরাকে অবরোধ রাখছে, মিলিয়নস অফ মানুষ মারা গেছে আমরা বলছি। তারপরে সাউথ আফ্রিকা একসময় অবরোধ ছিল। সো তারা হচ্ছে ফাইনান্সিয়াল এমবার্গো, ফাইনান্সিয়াল স্যাংশন, এমবার্গো না, শব্দটা হবে স্যাংশন, স্যাংশন করে রাখে। এখন ওই যে এটা বললাম, ওমর আল বাশির কাইন্ড অফ ইসলামিস্ট ঘরানা ছিল। সো ওমর আল বাশির কিভাবে আসলে এতগুলো বছর পাওয়ারে থাকলো, 30 বছর? সো প্রথমে আমরা ওমর আল বাশিরের কিছু পজিটিভ, শাসনামলের কিছু পজিটিভ দিক নিয়ে কথা বলবো। পজিটিভ দিকগুলো ছিল হচ্ছে যে সে এই স্যাংশনের মাঝেও সুদানকে মানে সে ওদের সাথে তুলু তুলু করে, ওদের সাথে কম্প্রোমাইজ করে সে স্যাংশন তুলে নেওয়ার চেষ্টা না করে, বরং সে এই স্যাংশনের মাঝে কিভাবে সার্ভাইভ করা যায় সেটার চেষ্টা করছে। সো তার একটা নমুনা যদি আমরা বলি, যেটা আসলে ওয়েস্টের মাথা খারাপ হওয়ার জন্য যথেষ্ট ছিল, সেটা হচ্ছে যে সে সুদানে নিজস্ব ওয়েপন ফ্যাক্টরি তৈরি করছিল। সো দ্যাট সুদানে, মানে সুদানের নিজেই হচ্ছে মানে নিজেই হচ্ছে হয়, মানে নিজেই তারা ওয়েপন প্রডিউস করতে পারে। সো এটাতে ইসরায়েলের একটা মাথা খারাপ হওয়ার কারণ কি ছিল? বিকজ তারা যেহেতু, আমাদের রিমেম্বার আপুরা, ইজিপ্টের সাথে বর্ডার আছে সুদানের, রাইট? সো ইসরায়েলের চিন্তা হচ্ছে যে আচ্ছা, সুদানে এত অস্ত্র তৈরি হচ্ছে তাহলে, এবং ইজিপ্টের সাথে বর্ডার আছে, সো ওদের কথা হচ্ছিল যে প্যালেস্টাইনের রেজিস্ট্যান্স ফোর্স সুদান থেকে অস্ত্র পায়। সুদানকে অনেক চাপের মধ্যে রাখতে হবে, সুদানকে অনেক ঝামেলার মধ্যে রাখতে হবে, এগুলা। সো এটা হচ্ছে একটা পজিটিভ দিক ছিল ওমর আল বাশিরের। সেকেন্ড হচ্ছে, ওমর আল বাশির পারতপক্ষে চেষ্টা করছে যারা বিদ্রোহী গ্রুপরা ছিল তাদের সাথে, তাদেরকে পাওয়ারে নিয়ে এসে তাদেরকে করে রাখার। হুম মানে 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 যেটা আমি বললাম যে মানে টার্ময়েল পূর্ণ একটা দেশ ছিল, তাদের মাঝে মানে ইন্টারনাল কনফ্লিক্ট গুলো ম্যানেজ করার, হ্যাঁ, সে এরকম চেষ্টা করছে। কিন্তু নেগেটিভ সাইডটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সে আম, হুম, মানে সে হচ্ছে তার যারা বিরোধী পক্ষ তাদেরকে সে মানে তাদেরকে সে উম, আহ, মানে কি বলবো শব্দটা, মিনিমাইজ করে করে সে তাদেরকে মানে শত্রুকে বন্ধু বানায় সে করার চেষ্টা করতো। মানে সে স্ট্রাগল গুলা বা রিভোল্ট গুলা মিনিমাইজ করার চেষ্টা করতো। ঠিক আছে? সো যেমন আমরা কি বলবো, যেমন ধরেন এই যে এই যে সাউথ সুদানে যে খ্রিস্টানরা হচ্ছে রিভল্ট করতেছিল, রিভল্ট করতে করতে একটা পর্যায়ে গিয়ে আপনারা এগুলো নিয়ে নিজেরা সার্চ দিতে পারেন। আম, এই যে জন গ্যারাং না সামথিং, সে ইভেন ওমর আল বাশিরের ইতে মানে প্রেসিডেন্ট ওমর আল বাশিরের আম, নেতৃত্বে সে ভাইস প্রেসিডেন্ট হয়েছিল বা সামথিং, আবার এরকম। ঠিক আছে? এরকম কিছু কিছু, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে আর্মি কু যেহেতু হইতো, সেহেতু সে আর্মিকে তেলায় বলেন, আর্মিকে ক্ষমতা দিয়ে বলেন, এরকম তাদের সাথে খাতির করে সে আর্মিকে তার কন্ট্রোলে, কারণ ধরেন চিন্তা করেন যে আর্মি কি মানে কখন তারা আসলে কু করে, যে আমি একটা কিছু বলতে চাচ্ছি, একটা কিছু শুনাইতে চাচ্ছি, কিন্তু সে শুনতেছে না, আমার মতামতের ভ্যালু নাই, হ্যাঁ, অথবা আমার কোনো পাওয়ার নাই, অথবা আমার কোনো নাই। কারণ আমি যদি বাংলাদেশের সাথে মিলাই, তাহলে আপনারা ধরেন আম, আহ, বঙ্গবন্ধুকে যে হত্যা করলো, রাইট? আমার ছোট কন্যা উঠে গেছে মনে হয়। বঙ্গবন্ধুকে যে হত্যা করলো মেজর ডালিম, ঠিক আছে? সো মেজর ডালিমের কথা কি বলা হয় যে সে, মানে যারা বঙ্গবন্ধুকে হত্যা করছিল তার কথা বলা হয় যে তারা, মানে হাসিনার এটা কিন্তু একটা খুব কমন ডায়ালগ ছিল যে তারা খন্দকার মোশতাক আমার বাবার বেডরুমে পর্যন্ত গিয়ে গল্প করতো, এরকম খাতির ছিল। তারপর মেজর ডালিমে, আমি মেজর ডালিম বলছি, সেই বইটা যদি আপনারা পড়েন বা করেন, তখন আপনারা দেখবেন যে মানে তারা মুজিবকে অনেক ভাবে মানে করার চেষ্টা করছে। হ্যাঁ, তারা অনেকভাবে মুজিবকে অ্যাওয়্যার করার চেষ্টা করছে, অথবা মানে আহ, মানে সতর্ক করার চেষ্টা করছে যে সে যেন শেখ কামাল, মানে তার দুই ছেলেকে, এদেরকে করে, হ্যাঁ, এদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে বা একটা কিছু। কিন্তু ইট ডিডন্ট ওয়ার্ক। হ্যাঁ, ইট ডিডন্ট ওয়ার্ক। তো তখন কি হয়, তখন
তাকে সরিয়ে দিয়ে সে নিজে পাওয়ারে আসে বা এই। কারণ আবার যদি আমরা জিয়াউর রহমানের কথা চিন্তা করি, জিয়াউর রহমান ওয়াজ অ্যান এক্সিলেন্ট লিডার, হি ওয়াজ আ ভিশনারি লিডার, বাট আমরা যদি জিয়াউর রহমানের জিয়াউর রহমানের সময় প্রচুর আর্মি, ওই যে আর্মিদের কি বলে এটাকে, আহ কি ট্রায়ালের কথা বলে, যে আম, মানে আর্মিদের মধ্যে অনেক কোর্ট মার্শাল, হ্যাঁ, সো কোর্ট মার্শাল করে বহু মানুষ, মানে বহু আর্মির মানুষদেরকে মানে হত্যা করা হয়েছে। আপনারা হয়তো বা জানি না, আপনারা চেনেন কিনা, কর্নেল তাহেরকে হত্যা করা হয়েছে, এরকম আরো মাল্টিপল মানুষকে করা হয়েছে। সো মানে জিয়াউর রহমান ওই দিক থেকে সে সাকসেসফুল হয় নাই। সো আলটিমেটলি কি হয়েছে, যে বলা হয় যে মানে এরশাদ তাকে মারছে বা হোয়াট এভার, এরশাদ তখন আর্মি চিফ ছিল, রাইট? সো মানে এই যে যেটা আমরা কাইন্ড অফ বলতে পারি যে হাসিনা করছে। হাসিনা কি করছে? হাসিনা এই যে মেজর জিয়াউল হক যার কথা বলা হচ্ছে, এই যে এখন যে আর্মিদের হচ্ছে, আর্মিদের ট্রায়াল হচ্ছে, কেন? যে সে আর্মিদেরকে ক্ষমতা দিচ্ছে, সে আর্মিদেরকে বলছে যে হ্যাঁ ঠিক আছে, তোমার যারা অপোনেন্ট তাদেরকে তুমি, মানে তুমি আমার তুমি সেফ থাকবা, বা এই টাইপের। হ্যাঁ, যেটা আমরা বলতে পারি যে ধরেন আম, ই কি বলে, আম, ওয়াকারের কথা সে চিন্তা করছিল, যে ওয়াকার তাকে প্রোটেক্ট করবে। হ্যাঁ, আর্মি তাকে প্রোটেক্ট করবে, উইচ উড হ্যাভ বিন দ্য কেস যদি না হাসিনা এরকম পাগলের মতন করতো, একদম আম জনতার উপরে গুলি চালাইতো। ঠিক আছে, আমার কাছে মনে হয় যে আহ উড হ্যাভ বিন দ্য কেস যদি মানে হাসিনা এই রকমের বোকামি না করতো, তাহলে আই ডোন্ট থিঙ্ক যে এখনো হাসিনার পতন হইতো, হাসিনার পতন হইতো। ঠিক আছে, আপনারা কি আছেন আমার সাথে? একটু আমাকে জানাবেন কাইন্ডলি, আপনারা কি আমাকে ফলো করতে পারতেছেন কিনা সো ফার? আরো কোনো প্রশ্ন বা কোনো কিছু? কারো কোনো প্রশ্ন আছে সো ফার? আচ্ছা, তো তাহলে আবার ফিরে আসছি মেইন পয়েন্টটাতে, যে আপনার কি বলে, যে সে হচ্ছে মানে সে হচ্ছে এই মানে আর্মিদের সাথে খাতির করে করে সে তাদেরকে ক্ষমতা দিয়ে তাদেরকে করে সে আম, মানে সে পাওয়ারে থাকতে চাইছে। ঠিক আছে, এরপরে যেটা হয় 2003-2004 সালের দিকে দারফুরে, ওয়েস্ট সুদান, দারফুর যেখানে বলছে যে মোস্টলি হচ্ছে সোনার খনিগুলা, দারফুরে বিদ্রোহ শুরু হয় ওমর আল বাশিরের এগেনস্টে। কেন বিদ্রোহ শুরু হয়? কাইন্ড অফ আমাদের আমাদের দেশের 1971-এর যেই 1971-এর যে ছিল, ঠিক আছে, 1971-এর মতন, হ্যাঁ, যে রিজনটা ছিল, যে আমাদের কি কথা ছিল, যে পূর্ব পাকিস্তানিরা হচ্ছে মানে তারা বৈষম্যের শিকার। ঠিক আছে, সমস্ত সুযোগ সুবিধা হচ্ছে পশ্চিম পাকিস্তানিরা পাচ্ছে। তো এদের দারফুরের যারা অনারব, নন আরব ট্রাইবস ছিল, তাদের এটা তাদের লজিক ছিল হচ্ছে যে আরব ডমিনেটেড গভর্নমেন্ট, সেখানে আমরা হচ্ছে মানে 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 ব্যাপারটা এরকম যে আমাদের কাছ থেকে তোমরা সব শুষে নিচ্ছ, যে কাইন্ড অফ মানে ওই মতনই, ধরেন আমাদের দেশের মতনই, যে হ্যাঁ পূর্ব পাকিস্তান থেকে তোমরা এটা করতেছো ওটা করতেছো, বাট পূর্ব পাকিস্তান বঞ্চিত হচ্ছে, সেরকম দারফুরের থেকে সোনা নিচ্ছে, এই হচ্ছে কান্ট্রি চলতেছে, আমাদের এত কন্ট্রিবিউশন বা একটা কিছু, কিন্তু
আমরা হচ্ছে কিন্তু আমরা হচ্ছে না, মানে আমরা আসলে কিছু পাচ্ছি না। এই যে বিদ্রোহটা শুরু হয়, এবং অবভিয়াসলি আপনি দেখবেন সেখানে বহিঃশত্রুরা ইন্ধন দেয়। কারণ আমাদের দেশের কথাও আপনি যদি চিন্তা করেন, যে যেমন ধরেন আগরতলা ষড়যন্ত্র মামলা, আমি জানি না যারা আমাদের বয়সী, আমি ক্লোজ টু 40, তারা, আমরা ছোটবেলায়, এখন আমার যদি অনেক ইয়াং অডিয়েন্স থাকে তারা হয়তো বা জানবেন না, আমরা কিন্তু ছোটবেলায় এগুলা পড়ছি সমাজ বইয়ে, আগরতলা ষড়যন্ত্র মামলা 1969-এ। হ্যাঁ, যে তখন আগরতলা, ইন্ডিয়ার আগরতলা একটা জায়গা, সেখানে মুজিব, তারপরে তোফায়েল আহমেদ, এরা সবাই গিয়ে মানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। কারণ আপনারা যদি চিন্তা করেন যে মানে তখন এটা কি ছিল, যে ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান একটা দেশ, তো তারা এখান থেকে আলাদা হতে চাচ্ছে। সো ইটস কাইন্ড অফ আ ক্রাইম। এটা আপনার এটা রাষ্ট্রদ্রোহিতা। কারণ সিমিলারলি এখন পার্বত্য চট্টগ্রামের ওরা যখন আলাদা হতে চায়, বা ওখানে তারা যদি মানে আর্ম গ্যাদার করে, তারপরে করে ওখানে, মানে আমাদের এই যে মাঝখানে 5ই আগস্টের পরে একজন আর্মি মারা গেল না ওখানে, সেটা নিয়ে অনেক কথা হইলো না? তো তখন আপনি দেখবেন যে এখানে বিদেশি শক্তিদের থাকে, বিদেশি শক্তিদের অবশ্যই থাকে। সো আমাদের 71-এর সময়ে তো মানে মানে পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধ কিন্তু 9 মাসে শেষ হয় নাই, কোনো স্বাধীনতার যুদ্ধ। কেন আমাদের দেশেরটা শেষ হয়েছে? বিকজ অফ ইন্ডিয়ার একদম প্রত্যক্ষ সহযোগিতায়, প্রত্যক্ষ সহযোগিতা। হুম, ইন্ডিয়া চাইছে যে পাকিস্তান দুর্বল হয়ে যাক, পাকিস্তান ছোট হয়ে যাক। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে এখন আপনি যদি আমাদের পার্বত্য চট্টগ্রামের কথা চিন্তা করেন, মানে বাংলাদেশকে আরো ছোট করা, পার্বত্য চট্টগ্রামে আরো কনফ্লিক্ট লাগিয়ে রাখা, অবশ্যই ইন্ডিয়া এবং ওয়েস্টার্ন কান্ট্রি গুলো এটা চায়। সো আমাদের এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো তখন যেটা হয়েছে, আহ সরি, জানি না আবার স্লাইডে কোথায় চলে গেলাম। তো আম, ঠিক আছে, তো আমরা আমরা দেখবো যে জিনিসগুলো সব একই রকম, যে কনফ্লিক্ট জিইয়ে রাখতে, আর্মড আর্মড বিদ্রোহ উস্কে দিতে সবসময় বহিঃশত্রুরা চায়। সো সাউথ সুদানের খ্রিস্টানরা যখন আলাদা কান্ট্রি করতে চাইছে, আলাদা হইতে চাইছে, অবভিয়াসলি সেখানে আমেরিকার প্রত্যক্ষ মদদ ছিল। এখন নন আরবরা যখন রিভল্ট করছে ওমর আল বাশিরের এগেনস্টে, তখন সেখানে কোন কান্ট্রির ছিল জানি না, বাট অবভিয়াসলি বহিঃশত্রুদের ছিল, বহিঃশত্রুদের ছিল, ইন্ধন ছিল। এই জায়গায় গিয়ে আমি বলবো যে ওমর আল বাশির এমন একটা মিস্টেক করছে, যেটা মানে আমি বলবো যে ইসলামিক দিক থেকে যদি আমরা চিন্তা করি, যে যে এটা এটা যখন জুলুম হয় তখন সেটার ফল আপনি পাবেন। যেমন 71-এ, হ্যাঁ, আমাদের আমাদেরকে স্বায়ত্তশাসন তো দিতেও পারতো পাকিস্তান, রাইট? তখন যে ভুট্টো ছিল, ভুট্টো দিতেই পারতো স্বায়ত্তশাসন, যে আচ্ছা ঠিক আছে ইস্ট পাকিস্তান, আম, আওয়ামী লীগ বা তারা যারা কারণ এটা কিন্তু একটা ওপেন সিক্রেট বাই নাও, যে শেখ মুজিব কিন্তু বাংলাদেশ চায় নাই। হ্যাঁ, সে একটা মানে সে একটা ক্যারিসমেটিক লিডার ছিল, তার কিন্তু দেশ চালানোর যোগ্যতা ছিল না। অ্যাট বেস্ট সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে, মানে বাংলাদেশেরই হইতে চাইছিল। ঠিক আছে, এবং সে মানে সে এরকম জনগণের, মানে জনগণকে উজ্জীবিত করতে পারার মতন নেতা ছিল, বাট হি ওয়াজ নট অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। সেটা তো আমরা দেখছি যে ইন দ্য অফ ই ক্যাপাসিটি অফ প্রেসিডেন্ট সে কিভাবে ফেইল করছে। ঠিক আছে, সে সবসময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতে চাইছে। যেটা আমরা বললাম, যেটা আপনারা যদি ওই সময় হিস্ট্রি পড়েন আপনারা দেখবেন যে সে কারো কথা শুনে নাই, সে রক্ষী বাহিনীকে অনেক করছে। সো কাইন্ড অফ শেখ মুজিব তখন যা করছে সেটা ওমর আল বাশির এই বিদ্রোহটার সময় করছে, দারফুরে যে বিদ্রোহটা হইলো। দারফুরের বিদ্রোহের সময়ে সে এই যে এই এই স্লাইডটা দেখেন, যে সরকারের প্রতিক্রিয়া কি ছিল। সরকারের প্রতিক্রিয়া যেটা ছিল সেটা হচ্ছে যে স্থানীয় লোকাল দারফুরের যে অ্যারাব মিলিশিয়া ছিল, তাদেরকে সে আর্ম দিয়ে তাদেরকে আর্ম দিয়ে সে হচ্ছে
এই যারা বিদ্রোহ করতেছিল তাদের বিরুদ্ধে উস্কায় দিছে, এবং কাইন্ড অফ মানে মানে গ্রিন গ্রিন কার্ড দিয়ে দেয়া বা খোলা লাইসেন্স দিয়ে দেয়া যে ইউ ক্যান ডু হোয়াট এভার টু টু মানে ডিসম্যান্টল দেম। হ্যাঁ, যেমন ধরেন আমরা যদি এখন প্যালেস্টাইনের কথা বলি, যে ইসরায়েলের আর্মিকে কাইন্ড অফ খোলা লাইসেন্স দেয়া হয়েছে যে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইথ দ্য প্যালেস্টিনিয়ান, সেটার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। কাইন্ড অফ সেইটা তখন ওমর আল বাশির করছে, ঠিক আছে। এবং মিলিশিয়া বাহিনী বলতে আমরা কি বুঝি? মিলিশিয়া বাহিনী যেটা, ধরেন যদি আপনারা 71-এর পরবর্তীতে 71 to 75 এর হিস্ট্রি জানেন, তাহলে আপনারা দেখবেন যে রক্ষী বাহিনীর কথা যদি আপনারা না বোঝেন বা না জেনে থাকেন, তাহলে আপনারা আমাদের র্যাবের কথা চিন্তা করতে পারেন, যে র্যাব কিন্তু শুরু হয়েছিল বিএনপির আমলেই। সো উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট। সো যেটা আপনার ওই যে র্যাবের মাধ্যমে যে আপনার ওই চিহ্নিত সন্ত্রাসীদেরকে ক্রস ফায়ারে দেওয়ার যে কালচারটা বিএনপি শুরু করলো, সেটা হাসিনার আমলে কি হয়েছে, আরো সুন্দর প্যাকেটজাত করে জিনিসটা জাস্টিফাই হয়েছে। এজন্য আমার মনে আছে যে বিএনপি যখন ক্রস ফায়ার শুরু করলো, তখন অনেকেই তো চাচ্ছে ঠিক আছে একদম চিহ্নিত সন্ত্রাসীদেরকে মারতেছে, এটা এটা কাইন্ড অফ ভালোই হয়েছে। দেয়ার ওয়্যার পিপল যারা তখন এটা সাপোর্ট করছে। বাট আমার মনে আছে তখন আমি বাংলাদেশে। সো এবং আমি তখন মানে আই ডোন্ট নো এটা কবেকার কথা, 2008-এ তো আওয়ামী লীগের সাথে এটা হলো, তারও আগে। সো আমি তখন 9-10-এ পড়ি বা ইন্টারে পড়ি, এরকম একটা সময়। সো আমার তখন মনে আছে, তখন আমি পত্র পত্রিকা, মানে আমার আব্বা বেঁচে থাকতো অবভিয়াসলি, তখন আমাদের বাসায় আরো অনেক বেশি পলিটিক্স নিয়ে কথাবার্তা হতো। সো তখন মানে তখন আছে যে আমার মনে আছে, যে এখনো আমার মনে আছে যে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছিল যে এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা বিচার বহির্ভূত, এরা যদি চিহ্নিত সন্ত্রাসীও হয়, দে শুড গো থ্রু প্রপার ট্রায়াল। কারণ হচ্ছে যে আম, উম, মানে প্রপার ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হবে, আদারওয়াইজ ইটস সেটিং আ ভেরি ব্যাড এক্সাম্পল ফর দ্য কান্ট্রি। এবং সেম কথা কিন্তু শাহবাগের সময় যখন জামাতের লিডারদেরকে করা হইলো, যে আমি জানি না আপনারা সেই সময়ের এই জিনিসগুলো কতটুকু ফলো করছেন, বাট একটা কথা, যে শাহবাগ আন্দোলনটা শুরু হইলো কেন, যে আব্দুল কাদের মোল্লা উনি যে ছিলেন, তার তাকে কোর্ট দিল হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে আপনারা চিন্তা করেন যে ক্যাঙ্গারু কোর্টও তাকে তখন দিতে পারে নাই, ক্যাঙ্গারু কোর্টও তখন তাকে মৃত্যুদণ্ড দিতে পারে নাই, ঠিক আছে। সো কি বলে, কিন্তু শাহবাগে গিয়ে শুরু হলো ফাঁসি চাই ফাঁসি চাই, এবং পরবর্তীতে কি হইলো যে আপনার চেঞ্জ করে ওনাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। সো তখন কিন্তু যারা বুদ্ধিওয়ালা আইনজীবী ছিল বা এই ছিল, ইভেন তারা যদি জামাতের এগেনস্টে হয়, তারা তখন বলতেছিল যে ইটস সেটিং অ্যান আনপ্রেসিডেন্টেড এক্সাম্পল ইন দ্য কান্ট্রি, বিকজ ইন দ্য কান্ট্রি না, ইন দ্য ওয়ার্ল্ড। কারণ কখনো পৃথিবীতে কখনো হয় না যে অ্যাপিল করে সাজা বাড়ানো হয়, ইট নেভার হ্যাপেন্স। আপনি দেখবেন যে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটা অ্যাপিল করে যাবজ্জীবন দেওয়া হয়, ঠিক আছে, সাজা কমানো হয় অ্যাপিল করে, কখনো সাজা বাড়ানো হয় না। তো আমার মনে আছে তখন হাসিনা, আমি যদিও তখন দেশে ছিলাম না, বাট আই ইউজ টু ফলো দ্য ইভেন্টস। তখন হাসিনা পার্লামেন্টে দাঁড়ায় বলছিল যে মানে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন রায়ে ঘটা উচিত, ঠিক আছে, জনগণ যেটা চাচ্ছে। এবং তখন এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল আর কি, যে অনেক কথাবার্তা হয়েছিল যে মানে জনগণের কথা চিন্তা করে কি রায় বদলানো হবে কিনা। আপুরা আপনারা কি আছেন আমার সাথে? একটু জানাবেন কাইন্ডলি। অফলাইন, কে অফলাইন? সব বোঝা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা। সো
সো এখন এই মিলিশিয়া বা এই আবার ফিরে আসতেছি আমাদের ওই যে র্যাবের কথা বলতে গিয়ে বা রক্ষী বাহিনীর কথা বলতে গিয়ে, এখন এখানে যে মিলিশিয়া বাহিনী সুদানের আরেকটা আমাদের সোশ্യോ ইকোনমিক কনটেক্সট বুঝতে হবে, সেটা হচ্ছে যে সুদানের ব্যাপারটা হচ্ছে ওখানে গোল্ড মাইন এই পর্যায়ের যে মনে করেন যে আম, মানে ওই আমার আমার বাসার পাশের জমিতে পুকুর খনন করতে গিয়ে ধরেন আমি একটা কিছু পাইলাম, ওরা এরকম ছোট ছোট ওরা গোল্ড মাইন পায়, ঠিক আছে, মানে আলহামদুলিল্লাহ এরকম। এবং ওদের হচ্ছে যে এই গোল্ড স্যাংশনের কারণে হোক বা যে কোনো কারণে হোক, এই গোল্ড এক্সপোর্টে ওদের হচ্ছে নাই, মানে জিনিসটা না সেন্ট্রালাইজড না। হ্যাঁ, সেন্ট্রালাইজ না। সো তখন মানে মানে মোস্টলি হচ্ছে সুদানের মানে গোল্ড হচ্ছে আপনার ইল্লিগালি স্মাগল হয়, ঠিক আছে। হয় মনে করেন যে আমার আমার বাসার পাশে একটু সুদান মানে একটু পাওয়া গেছে, আচ্ছা তাহলে এখন ওইটা আবার অমুকের কাছে বিক্রি করে আমি বড়লোক হয়ে গেলাম, হঠাৎ করে আমি বড়লোক হয়ে গেলাম, তখন আমার একটু মানে বডিগার্ড টাইপের লাগে না? সো এই মানে ওই ওই গুন্ডাদেরকে বডিগার্ডের মতন লাগে যে, সেইখান থেকে মানে দারফুরে বলেন বা সুদানে বলেন, এই আবার সুদানে ওই যে আবার বললাম যে নিজস্ব ওয়েপন ফ্যাক্টরিও আছে, যে কারণে হচ্ছে যে ওদের এই এরকম মানে মিলিশিয়া বাহিনী দারফুরে মানে বেশ মানে বেশ কমন ছিল আর কি। সো এই মিলিশিয়াদের মধ্যে যারা আরব ছিল তাদেরকে আর্ম দিয়ে তাদেরকে প্যাট্রোনাইজ করে, আর দারফুরে যেটা হয়েছে 2003, 2004, 2005 সালের দিকে, সেটাকে ওয়েস্টের এরা বলে যে ওয়ার ক্রাইম, জেনোসাইড। ঠিক আছে, তো আমরা যে আইসিসির কথা বলি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটার কথা অনেকেই জানে হয়তো, বা এখন যে ইসরায়েলকে আইসিসি তে করা হয়েছে, আইসিসি তে আনা হয়েছে। আগে কিন্তু এই দারফুরের বিদ্রোহ যেভাবে দমন করছে, সেজন্য ওমর আল বাশিরকে আইসিসি তে আনা হয়েছিল, ঠিক আছে। আম, এবং মানে মানে এই আহ, উম, আহ, আরব মিলিশিয়ারা নন আরবদের উপরে যারা বিদ্রোহ করছিল তখন, একদম মানে যাকে বলে যে মানে একদম ব্রুটালি ব্রুটালি হচ্ছে মারছে, রেপ করছে, এবং মানে ভয়াবহ অত্যাচার তখন করছে, ঠিক আছে। সো এই যে মানে ওমর আল বাশির সেই সময় করছে, সো তো তখন ওমর আল বাশির মানে মানে ইন্টারনাল আরব অনারবদের মানে আরবদেরকে দিয়ে অনারবদেরকে দমন করাইছে। হ্যাঁ, সো তখন সে যেটা করছে যে এই মিলিশিয়াদেরকে, জাঞ্জাবিদ মিলিশিয়া যারা ছিল, তাদেরকে সে আস্তে আস্তে মানে আরো ক্ষমতা দিয়ে তাদেরকে রিব্র্যান্ডিং করছে। যেমন আমাদের দেশে বিডিআর বিদ্রোহের পরে বিডিআরদের নাম চেঞ্জ করে এখন কি বিজিবি করছে না? কেন নাম চেঞ্জ করছে কেন? কারণ বিডিআর শুনলেই আমাদের কাছে মনে হয় যে আচ্ছা বিডিআর বিদ্রোহের কথা। সো এই জাঞ্জাবিদ মিলিশিয়াদেরও সে নাম চেঞ্জ করে এই যে আরএসএফ বানাইছে, র্যাপিড সাপোর্ট ফোর্সেস, ঠিক আছে, র্যাপিড সাপোর্ট ফোর্সেস। এবং ওঠো আম্মু, ওঠো ওঠো ওঠো, গান গাইস না, এদিকে আয়, ওঠ, ধর ধর, হ্যাঁ হ্যাঁ ওঠো, হ্যাঁ ওঠো, হ্যাঁ হ্যাঁ, হাঁটো, মার হাত ধরে হাঁটো, হ্যাঁ। তো এখন আবার আবার কি, আপুরা একটু ওয়েট করেন, আমি দেখি। আর আজকে শেষ করে দিতে চাই, কালকে থেকে আমি আবার ট্রাভেলিং এ থাকবো। সো আপনাদের যতই কষ্ট হোক একটু আমার সাথে একটু থাকতে হবে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, আচ্ছা একটু আমাকে কনফার্ম করেন আপুরা, আপনারা কি আমার সাথে আছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন? একটু কনফার্ম করবেন কাইন্ডলি। আচ্ছা, ঠিক আছে, জাজাকিল্লাহ খায়রুন। আম,
সো তখন সে হচ্ছে এই যে আরএসএফ, ঠিক আছে, র্যাপিড সাপোর্ট ফোর্সেস, এদেরকে সুন্দর নাম দিল, এদেরকে ইউনিফর্ম দিল, এবং এদেরকে সুদানের যে আর্মি আছে সেটার একটা পার্ট বানাইলো, ঠিক আছে। এবং এই আরএসএফ এর বা জাঞ্জাভিদ মিলিশিয়া, এদের যে ছিল, এদের যে লিডার ছিল তার নাম হচ্ছে হামিত্তি, ঠিক আছে, হামিত্তি। সো হামিত্তি আর এখনকার মানে রিসেন্টলি যে সুদানের আর্মির হেড ছিল তার নাম হচ্ছে বুরহান। সো এই দিস টু আর অ্যানাদার টু নেমস যেটা আপনাদেরকে মনে রাখতে হবে। সো এখন হামিত্তি আর বুরহান ছিল হচ্ছে আহ এর দুই 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 হাতের মতন, আমার আল বাশিরের দুই হাত। যেমন ধরেন ওয়াকার হাসিনার একটা ডান হাত ছিল, অথবা মেজর জিয়াউল হক যে এই যে এত গুম খুন এগুলা যে করছে, সে হাসিনার ডান হাত ছিল, এরকম আর কি, ঠিক আছে। সো আমাদের সো ওর পোলাপান আরো ইচ্ছা করে, এমনি সময়ে যদিও বা ভালো থাকে, এখন আরো ইচ্ছা করে এরকম জ্বালাবে অ্যাটেনশন পাওয়ার জন্য। আচ্ছা, তো এরা ছিল হচ্ছে দুই হাত। সো ওভারঅল বাসী চিন্তা করছে যে এরা আমার ফ্রেন্ডস, এরা মানে দে আর নট, মানে দে আর নট গোয়িং টু হার্ম মি। এখন বাই দিস টাইম যেটা হয়েছে যে 30 বছর ধরে যে 30 বছর ধরে বোরহান পাওয়ারে ছিল। ও বাই দিস টাইম একটা কথা বলতে ভুলে গেছি, যে এই একটার পর একটা বিদ্রোহ এগুলাতে তো মানে ওমর আল বাশিরের তো হইছে, তাই না? তার তো কষ্ট হয়েছে, ঝামেলা হয়েছে, এই করছে। So, এগুলা করতে করতে একটা পর্যায়ে গিয়ে 2011 সালে এই মানে নানান সব ধরনের বিদ্রোহে নাকানি চুবানি খাইতে খাইতে যে শেষে 2011 সালে আপনার সাউথ সুদান আলাদা হয়ে যায় 2011 সালে। সো 2011 সালকে বলা হয় হচ্ছে, মানে সাউথ সুদানকে বলা হয় হচ্ছে কাইন্ড অফ সাউথ সুদানকে বলা হয় যে কাইন্ড অফ নিউয়েস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, যেটা একদম রিসেন্টলি হচ্ছে স্বাধীনতা পাইছে বা এই টাইপের। আচ্ছা, কিন্তু এটার কি ইম্প্যাক্ট ছিল? এই যে ধরেন দারফুরের বিদ্রোহে, আহ দারফুরের বিদ্রোহে মানে ওমর আল বাশির তো আনপপুলার হইলো, বা জায়গা মানে যে জায়গাটা সোনার খনির জায়গা, সেই জায়গাটার মধ্যে এত অস্থিরতা। আবার সাউথ সুদান যে আলাদা হয়ে গেল, সাউথ সুদানে মেইনলি হচ্ছে আপনার তেলের খনিগুলা ছিল। সো এখন তো আর সুদানিজ গভর্নমেন্টের, তাহলে মানে সুদানিজ গভর্নমেন্ট এখন অনেক বেশি গরিব, তাই না? অনেক বেশি গরিব। সো সব কিছু মিলায়, এত বিদ্রোহ দমন বলেন, সাউথ সুদানের মাধ্যমে আলাদা হয়ে যাওয়া বলেন, অর্থনৈতিক স্যাংশন, সবকিছু মিলায়, তারপরে এই যে আমি বলবো যে ডেমোক্রেসি ডেমোক্রেসি, এই যে এসব কথাবার্তা গুলা সব মিলায়ে 2019-এর দিকে মনে হয় ওমর আল বাশির হচ্ছে মানে তেলের উপরে সাবসিডি কিছুটা তুলে নিয়েছিল। সাবসিডি তুলে নেওয়াতে তেলের দাম অনেক বেড়ে গেছিল, যদিও সেটা নাকি সৌদির চাইতেও চিপ ছিল বা সামথিং, কিন্তু দ্যাট ওয়াজ দ্য ট্রিগারিং ইভেন্ট, দ্যাট ওয়াজ দ্য ট্রিগারিং ইভেন্ট। এবং বাই দিস টাইম 30 বছর ক্ষমতা থাকলে যেটা হয় যে একটা নতুন জেনারেশন আসে, যেটা হাসিনার ক্ষেত্রেও হয়েছে, সে 15-16 বছর পাওয়ারে থাকাতে একটা নিউ জেনারেশন যারা জন্মের পর থেকেই হাসিনাকে পাওয়ারে দেখতেছে। সো এরা ইয়াং জেনারেশনরা যেটা হয় যে তারা তারা চেঞ্জ চায়, ঠিক আছে। সো কাইন্ড অফ 2019-এ একটা একটা হয়েছিল, অভ্যুত্থানের মতন হয়েছিল আমাদের দেশে, যেটা কাইন্ড অফ আমি বলবো অনেকটাই পপুলেশন মোটিভেটেড, মানে স্বতঃস্ফূর্ত জনগণের ছিল। সুদানে পুরো মানে মানে সুদানে পুরোপুরি এটা ছিল না, সুদানে পুরোপুরি এটা ছিল না। ইয়েস, দেয়ার ওয়াজ আ পপুলার রিভোল্ট এগেনস্ট আমর আল বাশির, কিন্তু সেখানে মানে আর্মিদের অনেক রোল ছিল, সেখানে বহিঃশত্রুদের অনেক রোল ছিল। সো বহিঃশত্রুরা তো অলওয়েজ ওমর আল বাশিরকে টাপল করতে চাইছে। সো যেটা হয়েছে যে
মানে ওমর আল বাশির নিজেকে সেফ মনে করছে, বিকজ সে ভাবছে যে বোরহান এবং হামিদটি হচ্ছে তার ফরে। কিন্তু 2019-এ ওমর আল বাশিরকে টাপল করার সময় বোরহান আর হামিদটি একসাথে হয়ে তারা ওমর আল বাশিরের এগেনস্টে যায়। এইটুকু কি আপনারা বুঝতে পারছেন আপুরা, যে 2019 সালের গণ অভ্যুত্থানে বাশিরের পতন হয়, যেটাতে বোরহান এবং হামিদটির সহযোগিতা ছিল। এইটুকু কি বুঝতে পারছেন আপুরা? আমাকে একটু জানাবেন কাইন্ডলি। আরো কি কোনো প্রশ্ন আছে সো ফার? কারো কোনো প্রশ্ন? টপিক গুলা কি অনেক কঠিন লাগছে আপুরা? আমি তো চেষ্টা করছি যতটা বাংলাদেশের সাথে মিলানো যায়। আচ্ছা, আচ্ছা, জাজাকিল্লাহ খায়রান। আচ্ছা, সো তাহলে এখন আবার ফিরে আসতেছি, যে আপনার হ্যাঁ, টাপল করলো, টাপল করলো হামিদটি এবং বোরহান মিলে ওমর আল বাশিরের এগেনস্টে। আচ্ছা, সো এরপরে আপুরা কি হয়েছে আমাদের দেশে দেখছেন না, অভ্যুত্থান ছিনতাই হয়ে যাওয়া। তারপরে তারপরে কারা পাওয়ারে আসে? আহ আমাদের দেশে কি তখন বিদ্রোহী সরকার হইলো? হইলো না তো। সেই একই ওই মানে কে পাওয়ারে আসলো, বা জাতীয় সরকার যে একটা করতে চাইছিল তখন, সেটা তো হইলো না। তখন আপনি দেখেন না যে আমাদের দেশে তারপর যারা উপদেষ্টা হইলো, হ্যাঁ, আমাদের দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যে হইলো, কারা? মানে তখন কিন্তু ওই বামপন্থীরাই সামহাও পাওয়ারে এসে যায়। বামপন্থীরা পাওয়ারে এসে যায়, যেমন বাংলাদেশের এনজিও গুলা চালায় কারা? এই যে সুশীলরা, তারপর এই যে তারপরে নারী কমিশন, এগুলা নিয়ে এত কথা, যে তারপর ওরা যেসব চেঞ্জ আনতে চাইলো। অফকোর্স ডক্টর ইউনূসের গভর্নমেন্টের প্রতি আমার একটা সফট কর্নার আছে, যদিও অ্যাজ আ ইকোনমিক্স পিএইচডি হোল্ডার আমি মনে করি যে মানে মানে ডক্টর ইউনূসের কাজকে আমি অনেক অপছন্দ করি, মানে মাইক্রো ক্রেডিটকে। বিকজ আমি মনে করি যে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সোশো ইকোনমিক ফেব্রিক একদম রুট থেকে ধ্বংস করছে হচ্ছে মাইক্রো ক্রেডিট। এবং সেটা আমি ইসলামে শুধু হারাম সেই ইসলামিক পার্সপেক্টিভ থেকে বলতেছি না, আই এম টকিং ইট ফ্রম অ্যান ইকোনমিক্স পার্সপেক্টিভ। ঠিক আছে, কিন্তু মানে আই ফার্ম বিলিভ দ্যাট। সো সেই দিক থেকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করি না। কিন্তু এটাও আমি বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এট দ্যাট টাইম মানে হি ওয়াজ দ্য বেস্ট চয়েস। ঠিক আছে, এবং মানে সে যে কিছু হিউম্যান রিসোর্সকে বাংলাদেশে নিয়ে আসছে, সেটা দিয়ে তার মানে মানে হয়তোবা তার কিছু পাপ মোচন হয়েছে, আল্লাহ ভালো জানেন। তো এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে বামপন্থীরা ক্ষমতায় আসে, এটা হচ্ছে আসল কথা। বামপন্থীরা ক্ষমতায় আসে, মানে ঠিক বামপন্থীরা ক্ষমতায় আসে না, মানে আমি বলতে চাচ্ছি যে একটা ওই যে ট্রানজিশনাল গভর্নমেন্ট হয়, যেটা সো কল পিপলস গভর্নমেন্ট বা সামথিং। আহ তারা তারা তো মানে একটা কথা, একটা কথা আমি বিশ্বাস করি যে বাংলাদেশে ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বামপন্থীরা, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সো মানে আপনারা যদি জামাতের মানে জামাতের ব্যাপারে চিন্তা করেন, বা মানে ইসলামপন্থী অন্য দলের ব্যাপারে আমি জানি না, বাট জামাতের ব্যাপারে, যে জামাত হচ্ছে একটা কাজ করবে না ইনশাল্লাহ, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আল্লাহ নোজ দা বেস্ট, যে তারা দেশ বেচবে না। ঠিক আছে, এটা আমার 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 একবার আমার এক রিলেটিভ, সে হচ্ছে খুবই মানে মানে অন্ধ বিএনপি ছিল আর কি। ঠিক আছে, তো সে আমাকে বলছিল যে তাকে মাঝে মাঝে জামাতের প্রোগ্রামে দেখা যেত, যখন যখন হচ্ছে আহ মানে বিএনপি জামাত জোট ছিল। তো তখন আমি তাকে জিজ্ঞেস করছিলাম, সে আমার ব্লাড রিলেটিভ। আমি তখন থেকে জিজ্ঞেস আম্মু বাবা মিটিং,
চুপ কর। তো তারপর তখন আমি বললাম যে আপনি তাহলে কেন জামাতের প্রোগ্রামে যান, মানে আপনি জামাতকে পছন্দ করেন না বা কিছু একটা। তো তখন সে আমাকে বলছিল যে ইন্ডিয়া যদি কিছু করতে চায় তাহলে বাংলাদেশকে সেভ করার জন্য ফোরফ্রন্টে জামাত থাকবে, ঠিক আছে? এই কারণে আমি জামাতকে সাডল ভাবে সমর্থন করি। মানে ওইভাবে, মানে আমি এমনিতে তাদের আইডিওলজি পছন্দ করি না বা জামাতকে পছন্দ করি না, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশকে সেভ করতে হলে ফোরফ্রন্টে বিএনপি থাকবে না, ফোরফ্রন্টে জামাত থাকবে, এটা ছিল তারই। তো তখন কথাটা শুনে আমি খুবই অবাক হয়েছিলাম। তখন আমার মাত্র বিয়ে হয়েছে, মানে আমি তখনও পলিটিক্স এর মানে এত কুটকাচাল বুঝি না, কিন্তু এখন আমার সেই রিলেটিভ এখন মারা গেছেন, কিন্তু আমার এখন খুব মনে হয় যে মানে মানে এখন আমার খুব ইচ্ছা করে বাংলাদেশের পলিটিক্স এর অনেক কিছু নিয়ে তার সাথে কথা বলতে, বিকজ আমি তার কাছ থেকে অনেক ইনসাইট শিখছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো মানে হি ওয়াজ আ রিয়েল জেম। হুম। তো যাই হোক, তো তারপরে তখন সেই কথাটা বলছিল। তো বামপন্থীদের ব্যাপারে এটা মানে কখনোই হবে না, মানে বামপন্থীদেরকে আপনি মানে সব সময় মানে দেশ বেচার সাইডেই পাবেন আর কি, ঠিক আছে? তো তখন এইসব বামপন্থীরা, এই তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো, তখন আপনারা এই যে সব একটার পর একটা পরিবর্তনগুলো আসতে থাকলো। তখন যারা পাওয়ারে আসছে তাদেরকে দিয়ে তারা সেই কাজগুলা করাইতে পারলো যেটা এত বছরে তারা পারে নাই। তো আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে সার্চ দিবেন when Sharia was demolished in Sudan, দেখবেন sometime after 2019। তারপরে when riba based bank was reintroduced in Sudan, হয় 20-21 এরকম টাইমের মধ্যে দেখবেন, ঠিক আছে? তারপরে কখন ইসরায়েলের সাথে সুদান নর্মালাইজেশন শুরু করলো, এরকম টাইম লাইন দেখবেন। সো যা কিছু আমরা সুদানের বলছিলাম, সুদানের বলছিলাম, সেগুলো সব মানে এই সময় থেকে চেঞ্জ হওয়া শুরু করলো। তারপরে কি, তারপরে যেটা সেটা হচ্ছে যে মানে এক্সটার্নাল পাওয়ার, এরপরে আমি আর আসলে স্লাইড বানাইতে পারি না আপুরা, সরি ফর দ্যাট। কিন্তু এক্সটার্নাল যারা, তারা চাচ্ছিল যে এই যে এরা একটার পর একটা আইডিওলজিক্যাল চেঞ্জ আনতেছে, ওরা চাচ্ছিল যে এরাই পাওয়ারে থাকুক, এরাই পাওয়ারে থাকুক, এবং এদের মাধ্যমে, এদের মাধ্যমে আমি হচ্ছে আর্মিটাকে পার্মানেন্টলি, আর্মির মধ্যে আইডিওলজিক্যাল চেঞ্জটা নিয়ে চলে আসি, ঠিক আছে? কারণ আমরা শুরুতে বলছি যে আর্মিকে ইম্পর্টেন্ট রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সুদানের আর্মিকে ফর ইসরায়েলের ফেভারে, ওই জিও জিও ওই 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 জিওলজিক্যাল মানে ম্যাপের মধ্যে, ঠিক আছে? সো তখন আহ তখন আস্তে আস্তে এই ঝামেলাগুলা হচ্ছিল, এই মানে এই ওদেরকে পাওয়ারে রাখা নিয়ে, ওদেরকে পাওয়ারে রাখা নিয়ে ওদের সাথে ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছিল। হ্যাঁ, বুরহান আর হামিদটি কিন্তু তখনও একসাথে, কিন্তু হামিদটি হচ্ছে কাইন্ড অফ মানে সে তো সেকেন্ড ইউনিট, প্যারামিলিটারির একটা ইউনিট, আরএসএফ এর হেড। আর বোরহান কি অফিসিয়াল যে আর্মি চিফ, সে অবভিয়াসলি বোরহান ইজ মোর পাওয়ারফুল। তো তখন এই পিপলস গভর্নমেন্টের সাথে বোরহানের বেশ কিছু ব্যাপারে ডিফারেন্স অফ ওপিনিয়ন হইল, এবং তখন বোরহান যেটা বলছিল, এই অংশটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং তারা যেটা করতেছিল তারা হচ্ছে যে ইলেকশনের টাল বাহানা করতেছিল। আপনারা এই জায়গায় আমি আপনাদেরকে খুবই কেয়ারফুলি শুনতে বলবো যে তারা ইলেকশনের টাল বাহানা করতেছিল। তো তখন মানে কারণ তারা পাওয়ারে রয়ে যেতে চাচ্ছিল, এবং এক্সটার্নাল কান্ট্রিরাও সেটার করতেছিল, মানে সহযোগিতা করতেছিল, তারাও চাচ্ছিল যে এই এই গভর্নমেন্টটাই পাওয়ারে থাকুক। তো তারপরে বোরহানের সাথে ঝামেলা যখন হলো, তখন বোরহান থ্রেট দেওয়া শুরু করলো যে যদি তোমরা, মানে আমি আমি এক্স্যাক্টলি জানি না যে বোরহানের সাথে কি নিয়ে ঝামেলা হচ্ছিল, এই জিনিসগুলো আমি এত ডিটেলস আর পড়াশোনা করতে পারি নাই, কিন্তু বোরহানের সাথে তখন বোরহান থ্রেট দেওয়া শুরু করলো যে আমি কিন্তু তাহলে ইলেকশন কল করব। এখন ইলেকশনকে তো এরা জুজুর মতন ভয় পায়, মনে আছে? কারণ হচ্ছে যে যেটা গতকালকে বলছিলাম যে এই রিজিয়ন গুলার বৈশিষ্ট্য হচ্ছে যে
ইসলাম ইজ এট দেয়ার হার্ট। সো ইলেকশন দিলে অবভিয়াসলি আবার ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে। তাহলে এত কষ্ট করে এত কাহিনী করে ওমর আল বাশিরকে টাপল করে লাভ কি হইলো? সো তখন যখন বোরহানের সাথে ঝামেলা হওয়া শুরু করলো, তখন ওরা কি করলো, ওরা বোরহান এবং হামিদটির মধ্যে তারা ঝামেলা লাগানোর চেষ্টা করলো। তখন তারা দেখলো যে হামিদটি কে কথা শোনানো যায়। হামিদটির কোনো ভ্যালুস নাই, হি হ্যাজ নো এথিক্স, হি জাস্ট অনলি আন্ডারস্ট্যান্ড মানি অ্যান্ড পাওয়ার। এখন হামিদটির যদি আমরা আবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখি, হামিদটি ওই যে দারফুরের হচ্ছে এরকম প্রচুর সোনার মানে সোনার খনির ই সে হচ্ছে মানে মালিক, বা তার ভাই হচ্ছে মালিক। তাদের হচ্ছে ইউএইর সাথে অনেক খাতির। সো ইউএই রোলটাতে আমরা আসবো একটু পরে ইনশাল্লাহ। সো সো মানে তারা চিন্তা করলো যে হামিদটিকে আমরা মানে হাউ অ্যাবাউট আমরা বলি যে তুমি যদি বোরহানের কাছ থেকে সরে আসো এবং বোরহানকে তুমি যদি অ্যাসাসিনেট করো, তাহলে বোরহানকে তুমি যদি অ্যাসাসিনেট করো তাহলে আমরা তোমাকে প্রেসিডেন্ট বানাবো সুদানের বা একটা কিছু। এবং হামিদটি যদি পাওয়ারে থাকে তাহলে ইটস কাইন্ড অফ মির্জাফর টাইপের, মানে ধরেন বিহাইন্ডে ইংল্যান্ড চালাইতেছে, ব্রিটিশরা চালাইতেছে, আর মির্জাফর সো কল কিছুদিন 1-1.5 বছরের মতন পাওয়ারে ছিল, জানি না আপনারা জানেন কিনা পলাশির যুদ্ধের পরে। সো কাইন্ড অফ মানে হামিদকে তারা মানে হামিদকে পাওয়ার দিয়ে তাকে প্রেসিডেন্ট বানায় তারা ই করবে, আহ মাঝখান থেকে দেশ চালাবে বাইরের এরা। দ্যাট ওয়াজ দেয়ার প্ল্যান। সো হামিদটি রাজি হয়েছে বা সামথিং। তো হামিদটি যখন বোরহানকে অ্যাসাসিনেট করতে চাইছে, সো দ্যাট ওয়াজ লাইক বোরহান মনে হয় 30 সেকেন্ডস বা 1-2 মিনিটের জন্য সে বেঁচে গেছে। বোরহানের 30 জন বডিগার্ড, অ্যারাউন্ড 30 জনের মতন বডিগার্ড মারা যায় সেই অ্যাসাসিনেশন অ্যাটেম্পটে। তো তারপর তো বোরহান পালায় যায়, বোরহান পালাইতে সক্ষম হয়। তো তখন এটা মানে এভিডেন্ট হয়ে যায় যে হামিদটি হচ্ছে ই মানে হামিদটি হচ্ছে মানে বোরহানকে অ্যাসাসিনেট করতে চাইছে, বা হামিদটি ইজ নো লঙ্গার হিজ অ্যালাই। দেন বেসিক্যালি 2023-এর এই ঘটনা, যেখানে হামিদটি বোরহানকে অ্যাসাসিনেট করতে চায়, 2023 থেকে দ্য সিভিল ওয়ার স্টার্টেড বিটুইন দিস আরএসএফ অ্যান্ড সুদানের যে মেইন মিলিটারি আর্মি। ঠিক আছে আপুরা, আপনারা কি আছেন আমার সাথে সো ফার? বোঝা গেছে? বাকিরা? So that is the beginning of the war. That is the beginning of the war. এখন এইখানে ইউএই এর রোল কি বা অন্য কান্ট্রিগুলোর রোল কি? আরএসএফ যত যাই হোক, this is not the central military. This is not the central military. সো এদের তো যেমন বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, বাংলাদেশের ধরেন আর্মির, ধরেন তাদের এয়ারক্রাফট আছে, র্যাবের তো নিজস্ব এয়ারক্রাফট নাই। সো যদি ব্যাপারটা এমন হয় যে বাংলাদেশের আর্মির সাথে র্যাবের একটা যুদ্ধ হচ্ছে, ধরেন কথার কথা, তখন র্যাবের তো অনেক রিসোর্সের ল্যাকিং আছে। এই যুদ্ধ তো বেশি দিন চলতে পারার কথা না। মনে করেন বাংলাদেশের আর্মির সাথে র্যাবের যুদ্ধ হবে, এই যুদ্ধ তো বেশি দিন চলতে পারার কথা না। খুব দ্রুতই তো র্যাব হচ্ছে মানে হয়ে যাওয়ার কথা, র্যাব হচ্ছে হেরে যাওয়ার কথা। বাংলাদেশের আর্মি, যেটা যেটা একটা গভর্নমেন্টের আর্মি, তাদের জেতার কথা, রাইট? যে 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 জিনিসটা আগে আমরা দেখছি যে দারফুরে হয়েছে, যে আরএসএফ, তখন আরএসএফ কেন জিতছে? বিকজ দে হ্যাড দ্য গভর্নমেন্ট ব্যাকিং। 71-এ কিন্তু আচ্ছা, সো একদম পারফেক্ট এক্সাম্পল হচ্ছে 71-এর যুদ্ধটা। 71-এর যুদ্ধে পাকিস্তান আর্মির সাথে বাংলাদেশের তো জেতার কথা না। বাংলাদেশ কেন জিতছে? বিকজ ইন্ডিয়ার ফুল ব্যাকিংটা ছিল, ফুল ব্যাকিংটা 100-তে 100।
সো আমাদের দেশের জন্য পাকিস্তানের বিরুদ্ধে জেতা যেমন পসিবল হয়েছে, ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু আমাদের জন্য যেটা ভেরি ডিফিকাল্ট। জাস্ট যদি আমি 100টা রিজন না বলি, জাস্ট সিঙ্গেল রিজন হচ্ছে আমাদের চারপাশেই তো ইন্ডিয়া। ইন্ডিয়া ছাড়া তো আর কেউ নাই আমাদের চারপাশে। মায়ানমার অল্প একটুখানি যে আছে সেটা মানে তারাও তো হস্টাইল, তারা তো না, ঠিক আছে। সো এক্স্যাক্টলি এইরকম, যে ইন্ডিয়া সাপোর্ট না দিলে আমরা যেমন 71-এ জিততে পারতাম না, সেরকম ইউএই আরএসএফ কে ডিরেক্ট সাপোর্ট না দিলে এই যুদ্ধ এতদিন টিকে থাকতো না। এবং এই যুদ্ধের ফলে কি হয়েছে, এই যুদ্ধের ফলে যেটা হয়েছে যে মানে বলা হইতেছে যে সুদানের পপুলেশন হচ্ছে 50 মিলিয়ন। 50 মিলিয়ন পপুলেশনের মধ্যে more than 40 million people have been আপনার internally displaced, ঠিক আছে, internally displaced। এবং আপনার যেটা সেটা হচ্ছে যে আম, আম, কি বলে, এখন আর স্লাইডে আসলে তেমন কিছু নাই, এই অংশগুলো আমি আর বানাই স্লাইডে লিখতে পারি নাই। সো এখন আমরা মনে হয় যে বন্ধ করতে পারি এই শেয়ারিং। জানি না শেয়ার কি হচ্ছে, স্ক্রিন শেয়ারিং মনে হয় স্টপ হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো, রাইট? তো জানিও না সেটা। আচ্ছা, সো হোয়াট এভার আপনার সো যেটা হয়েছে যে ইউএই হচ্ছে হামেতিকে আরএসএফ কে তারা সাপোর্ট দিতেছে, একদম মানে করে সাপোর্ট দিতেছে, আর্ম সরবরাহ করে সাপোর্ট দিতেছে। এবং দারফুরের, আপনারা যদি দারফুরের ম্যাপটা চিন্তা করেন, যে দারফুর হচ্ছে ওয়েস্টে, রাইট? এবং দারফুরের সাথে হচ্ছে যে সবগুলো কান্ট্রির বর্ডার, অন্য কান্ট্রির বর্ডার। এখন দারফুরে হচ্ছে আপনার 5টা সিটি আছে, কিন্তু দারফুরের রাজধানী হচ্ছে এলফাশের। সো এতদিন যেটা ছিল সেটা হচ্ছে যে দারফুর মানে দারফুরের যেটা রাজধানী, ইট ওয়াজ কাইন্ড অফ মানুষের পালানোর জায়গা, যারা অনারব তাদের। হ্যাঁ, আরএসএফ হচ্ছে দারফুরের মানে আপনার 5টার মধ্যে 4টা সিটিরই দখল নিয়েছিল, কিন্তু এলফাশের যেটা মেইন ক্যাপিটাল যেটা, সেটা সুদানিজ আর্মির ছিল, সুদানিজ আর্মির কন্ট্রোলে ছিল। এই যে মাত্র 1 মাস আগে মনে হয় এলফাশের হচ্ছে আরএসএফ এর হয়েছে, আরএসএফ এর দখলে চলে আসছে। সো এই সময়ে মানে এই যে আপনার প্যালেস্টাইনের সিজফায়ারের পরে সুদান নিয়ে এখন যে এত হাউকাউটা হচ্ছে, এটা বেসিক্যালি এলফাশের আরএসএফ দখল করে নিয়ে নেওয়ার পরে। সো আমি জানি না আপনারা কতটুকু এই জিনিসগুলা নিয়ে নিউজ পড়তেছেন। যে এখানে ইউএস এর ইয়েল একটা খুবই টপ ইউনিভার্সিটি, ইয়েলের হিউম্যানিটেরিয়ান ল্যাব, তারা হচ্ছে স্যাটেলাইট থেকে সুদানকে পর্যবেক্ষণ করতেছে, এবং তারা স্যাটেলাইট থেকে এলফাশেরে তারা পাইছে, ব্লাডের ইমেজ পাইছে। তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন যে এলফাশের যখন আরএসএফ দখল করে নিছে, তখন আপনার এলফাশেরে কি পরিমাণ গণহত্যা হইছে, যে সেটার সেটার দাগ স্যাটেলাইট থেকে বোঝা গেছে। গেল একটা। তারপরে মানে যেটা আমি মানে আপনার সুদানের কথা আমি বললাম, যে এরকম এগ্রিকালচারালি এমন একটা উর্বর কান্ট্রি, সেইটার মানে সেটার এখন এমন অবস্থা যে সেখানে মানুষ মাটি খাচ্ছে, পাতা খাচ্ছে, মানে ম্যান মেড ক্যাটাস্ট্রফি কত প্রকার ও কি কি। তো আমি সেদিন জেটিওতে একটা
শুরু করছিলাম, তো তখন সেখানে মেহেদী হাসান, যারা ইউএসএ তে থাকেন তারা দে মাইট নো হিম। সো মেহেদী হাসান বলতেছে যে হোয়াট ওয়াশিংটন ডু ক্যান ডু টু স্টপ দ্য ওয়ার ইন সুদান। ঠিক আছে, তখন মানে তখন আহ, ওই ইয়েল হিউম্যানিটেরিয়ান ল্যাবের যে হেড, সে বলছে যে জাস্ট কল ইউএই কল বিন জায়েদ, ইউএই এর যে আহ, এই প্রেসিডেন্ট, তো হচ্ছে যে বিন জায়েদকে কল করে জাস্ট বলবে যে স্টপ দিস, তাহলেই যুদ্ধ থেমে যাবে। কারণ আরএসএফ যদি এই আর্ম বলেন, আর্ম বলেন, তারপরে বলেন, টাকা পয়সা বলেন, করেন, মানে হামিত্তির সাথে, মানে হামিত্তি যে ইউএই তে গেছে, সেটার ছবি আছে, আছে, ঠিক আছে। আর ইজিপ্ট হচ্ছে সাপোর্ট করতেছে, সিসি হচ্ছে সাপোর্ট করতেছে বোরহানকে। হ্যাঁ, চাঁদ, মানে একদম চাঁদ কান্ট্রিটার মাধ্যমে না কোন কান্ট্রির বর্ডারের মাধ্যমে ইউএই একদম ডিরেক্ট আর্ম সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। এখন ইউএই এর লাভটা কি? ইউএই এর লাভটা হচ্ছে যে একটা তো হচ্ছে যে মানে মানে দুবাইকে তারা বানাইতেছে, হাব বানাইতেছে, সেটা তো সৌদি আরবও চেষ্টা করতেছে যে তারা মানে আমরা জানি যে মানে গোল্ডের জন্য, রাইট? সো আমরা মুসলিমরা যে কোনো কিছু নিয়ে চিন্তা করি না, আপনারা চিন্তা করেন যে ইউএই তে তো কোনো সোনার খনি নাই, ইউএই তো একটা মরুভূমি, তাহলে ওদের কিভাবে মানে গোল্ডের হইলো? সো তারপরে সেম জিনিস তো সৌদির ব্যাপারেও প্রযোজ্য। মানে আমার এই জিনিসটা না এত খারাপ লাগে যে মানুষ যে ওমরা করতে গেলে বলে যে গোল্ড কি কিনলেন, বা হজ করতে গেলে বলছে যে সোনা কি কিনলেন। সৌদিতে সোনা, সৌদিতেও তো সোনার খনি নাই, তাহলে কিভাবে? এরা ইললিগালি মোস্টলি হচ্ছে স্মাগল করে। এই জন্য আমি আপনাদেরকে ইনশাল্লাহ যখন স্লাইডটা দিয়ে দিব, তখন আপনারা যখন রিসোর্স গুলো পাবেন, সো আপনারা যখন রিসোর্স গুলা দেখবেন, যদি আপনারা আসলে এটাতে ইন্টারেস্টেড হন, যদি আপনারা রিসোর্স গুলা দেখেন, তখন আপনারা দেখবেন যে সেখানে মিডল ইস্ট আই এর একটা আছে, মিডল ইস্ট আই এর একটা প্রতিবেদন আছে, দ্য বিগ পিকচার। ওইখানে খুব সুন্দর করে দেখাইছে যে কিভাবে মানে এই সুদান থেকে ইলিগালি গোল্ড স্মাগল হয়ে ইউএই তে যাচ্ছে, হয়ে সেটা সুন্দর মতন ওখানে গলাইতেছে, ওরা করতেছে, করে সেটা তারা জিনিস বানাইছে, বানায় তারা ওটা ইউএই এর প্রোডাক্ট বানায় ফেলতেছে। হ্যাঁ, সো এই হচ্ছে ঘটনা। এবং ইউএই মানে ইউএই আসলে শুধু মানে তারা এই যে গোল্ড বেস বিজনেস বানাইছে, তারা শুধু শুধু সুদানে এরকম করছে তা না, তারা লিবিয়াতে এরকম করছে, মানে অন্যান্য আফ্রিকান এই কান্ট্রি গুলা যেগুলা হচ্ছে বেসিক্যালি ন্যাচারাল রিসোর্সেস, এবং ইউএই হচ্ছে আপনার মানে সৌদির প্রক্সি হিসেবে কাজ করে। এবং ইউএই হচ্ছে মানে আমি মনে করি আল্লাহ ভালো জানেন যে আমেরিকার পরে প্যালেস্টাইনিয়ানদের রক্তে যদি যে দেশের হাত হচ্ছে সবচেয়ে বেশি রঞ্জিত, সেটা হচ্ছে ইউএই। ইউএই যেটা করে সেটা হচ্ছে যে আপনারা জানেন হয়তো বা, যে ওয়েস্ট ব্যাংকে কি হয়। ওয়েস্ট ব্যাংকে হচ্ছে মানে সেটলাররা হচ্ছে যে আচ্ছা প্যালেস্টাইনিয়ানদের কাছ থেকে অনেক অনেক টাকা অফার করে তারা ল্যান্ড কিনে নিতে চায়। তো প্যালেস্টিনিয়ানদের একটা হচ্ছে যে তারা তো মানে দিতে চায়, মানে তারা তো বেচতে চায় না, মানে তারা হচ্ছে যে মানে যত টাকাই অফার করুক উই ওয়ন্ট সেল ইট, মানে তারা মালিকানা পরিবর্তন হতে দিবে না। তো মাঝখানে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে যে বিফোর প্যালেস্টিনিয়ানরা বোঝার আগে যে তারা হচ্ছে ইউএই হচ্ছে কিন্তু ওদের কাছ থেকে, মানে দুবাইয়ের শেখরা শেখরা তো তারা ফার্স্টে কিছুদিনের জন্য, প্যালেস্টিনিয়ানরা বুঝে নেয় ঘটনা, তো তারা হচ্ছে তাদের কাছে সেল করছে। তো তাদের কাছে সেল করার পরে তারা যেটা করছে যে মানে তারা আসলে বেসিক্যালি ইন্টারমিডিয়ারি ব্রোকার হিসেবে কাজ করতেছিল ইউএই শেখরা। তো তারা হচ্ছে আপনার আম, তারা আবার ওয়েস্ট ব্যাংকে সেটেলারদের কাছে আবার সেল করছে, ইসরায়েলিদের কাছে। তো এরপরে কিছুদিনের জন্য তারপরে তো প্যালেস্টিনিয়ানরা এখন আহ, মানে ইউএইর কাছেও তারা সেল করা বন্ধ করে দিছে। তারা বুঝে গেছে যে এরা মানে এরা জাস্ট মানে মিডল পার্সন হিসেবে কাজ করতেছে। সো ইউএই তো মানে হচ্ছে ইসরায়েলের মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যালাই। সো আমি জানি না এগুলার সলিউশন কোন দিকে, পৃথিবী কোন দিকে যাচ্ছে।
বাট we really need to know about this stuff. যদি বাংলাদেশের সাথে কথা বলি, সো আমাদেরকে মানে বাংলাদেশের এই জায়গায় যদি নিয়ে আসি, তাহলে আমার কনক্লুডিং রিমার্ক এটাই হবে যে আল্লাহ মাফ করুক, আমাদেরকে এসব কান্ট্রি থেকে শিখতে হবে। সো যদি আপনার হয়, মানে we have to be prepared for very মানে very টার্ময়েল পূর্ণ একটা সময় সামনে। সো আল্লাহ আল্লাহ করে আমাদের দেশে যদি ইলেকশনটা হয়, তারপর যদি আসলে ইসলামপন্থী কেউ ক্ষমতায় আসে, মানে সেটা বহু মানুষের মানে কারণ হবে, বহু মানুষের মাথা ব্যথার কারণ হবে। ইন্ডিয়া তো দিবেই না, ইন্ডিয়া তো দিবেই না। সো আমাদেরকে we need to be aware of these plots, ঠিক আছে? সো আমাদেরকে মানে ফিরে যেতে হবে কোরআন এবং সুন্নাহর দিকে। এবং আমি সবসময় বলি যে যখন আমরা, যেমন আমি আপনাদের গত সেশনে বলছিলাম যে মুসলিমদের মধ্যে ইন্টারনাল বিভক্তিটাকেই ওরা কাজে লাগায় সব সময়। সো সিসি পাওয়ারে আসতে পারতো না যদি না মুসলিম ব্রাদারহুডের এগেনস্টে যেসব সোকল ইসলামপন্থী দল ছিল তারা সিসিকে সাপোর্ট না দিত। সো আমাদেরকে উই রিয়েলি নিড টু ওয়ার্ক অন আওয়ার ইন্টারনাল ইউনিটি। কে তাবলিগি, কে সালাফি, কে জামাতি, কে কিভাবে পর্দা করে, কে কিভাবে অমুক, মানে আমি 2023-এ 10 মাস বাংলাদেশে ছিলাম। আই রিয়েলি ফেল সাফোকেটেড কাইন্ড অফ। মানে আমার বাংলাদেশের জন্ম, বাংলাদেশের সবকিছু, কিন্তু নন মুসলিম কান্ট্রিতে থাকার মানে আমি বলবো না যেটা অনেক বড় সুবিধা, বাট এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে মানুষকে, এখানেও আছে, এখানেও প্রচুর ইন্টারনাল কনফ্লিক্ট আছে, কিন্তু মানে এখানে এখানে মানুষ স্ট্রাগল করতেছে এলজিবিকিউটি নিয়ে, এখানে মানুষ সাফার করতেছে আমার বাচ্চা নন মুসলিম হয়ে যাবে এই ট্রায়াল নিয়ে। সো এখানে কাইন্ড অফ মসজিদ গুলা ইউজুয়ালি দে ক্যান সি দ্য বিগার পিকচার, নট অলওয়েজ, বাট অন্তত আমি যে মসজিদের কাছে থাকি, মানে আমি এদেরকে দেখি যে এরা অনেক বেশি মানে অনেক বেশি তারা অ্যাকসেপ্টিং, হারমোনিয়াস। হ্যাঁ, এবং এখানকার যে রেসিডেন্ট স্কলার আছে তারা প্রচুর এই মানে এখানকার ঈশা কাথিরা যেগুলা হয় সেগুলা অ্যাটেন্ড করে করে আমি আমি যখন আগে রেগুলার এশার নামাজ পড়তে যেতাম, তখন আমি অনেক কিছু শিখছি। এখানকার এশা কাথিরা একটা হয় আপনার 10 মিনিটের জন্য ইউজুয়ালি। সো ওখান থেকে আমি অনেক কিছু শিখছি যে মাযহাব গুলার মধ্যে যে ডিফারেন্স অফ ওপিনিয়ন যেগুলা আহ যেগুলো আমরা পড়ে আসছি, আমার যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড আছে ইসলামিক স্টাডিজ এর, আলহামদুলিল্লাহ, যেগুলো আমি পড়ে আসছি সেগুলো আমরা অনেক ক্ষেত্রে আমরা ওয়ান সাইডেড ওপিনিয়ন পড়ছি। দ্য আদার সাইডের অনেক কিছু আমার ক্লিয়ার হয়েছে এখানকার ইশাকাথিরা, মানে এরা খুব সুন্দর করে একটা জিনিস বলে এবং বলার পরে বলে যে উই শুড ফোকাস অন দিস, উই শুড ফোকাস অন ইউনিটি, উই শুড নট ফোকাস অন দ্য ডিসএগ্রিমেন্ট। হ্যাঁ, এবং আমি লাস্ট এই কথাটা বলে শেষ করবো আপুরা, যে আপনারা মানে আপনারা যদি জোহরান মামদানির সাথে ট্রাম্পের এইটা দেখেন, ট্রাম্পের প্রেস কনফারেন্সটা দেখেন, আমার মানে এগেইন জোহরান মামদানির পার্সোনাল লাইফ ইজ হিজ পার্সোনাল লাইফ। আপনি দেখবেন দেয়ার আর পিপল হু উইল টক যে, এবং জোহরান মামদানির কে এটা আমি কোথায় বল, জোহরান মামদানিকে নিয়ে জোহরান মামদানির বাবাকে নিয়ে, মাহমুদ মামদানিকে নিয়ে ইয়াসির কাদেরের একটা টক আছে, ব্যাড মুসলিম গুড মুসলিম। আপনারা ওইটা একটু শুনে দেখতে পারেন, ইফ ইউ গাইজ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম লিসেনিং টু ইয়াসির কাদি। তো ওখানে আহ ওখানে সে খুব সুন্দর করে যে কিছু জিনিস বলছেন যে মানে জোহরান মামদানি নিজেকে সবসময় সে মুসলিম বলে, মাই ফাদার ইজ আ মুসলিম। এবং আমি সেদিন একটা ক্লিপ দেখলাম, সেই ক্লিপটাতে আমি পুরা মানে বেকুব হয়ে গেছি, যে তাকে জিজ্ঞেস করছে, তাকে মানে নেতানিয়াহুকে অ্যারেস্ট করার ব্যাপারে, আহ নেতানিয়াহু যদি নিউ ইয়র্ক সিটিতে আসে, তাহলে তাকে অ্যারেস্ট করবে বিকজ এই কথাটা জোহরান মামদানি তার
মানে ইলেকশনের সময় থেকেই বলে আসতেছে। তো ট্রাম্পের সাথে যে প্রেস কনফারেন্স, সেখানেও এটা তাকে জিজ্ঞেস করছে, এন্ড হি ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য পয়েন্ট। তারপরে প্রেস কনফারেন্স থেকে আসার পরেও আবার যে আজকালকার জার্নালিস্টরা যে বেড়ে বেড়ে ধরে, তুমি এক সময় ট্রাম্পকে ফ্যাসিস্ট বলছো, তুমি এখনো সেটাতে এগ্রি করো? তুমি ট্রাম্পকে ডেসপট বলছো, তুমি কি সেটাতে এগ্রি করো? জওহর নান্দা বলছে, আই স্টিল স্ট্যান্ড অন মাই পাস্ট কমেন্টস, বাট আমি হচ্ছে আহ, কি বলে, there are places of disagreements, but I want to focus on the things that are common between us. হ্যাঁ, এবং আমি আরেকটা শর্ট ক্লিপ দেখতেছিলাম, সেটা হচ্ছে যে তাকে মোদির ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, তখন জওহর নন্দনী কি বলছে আপনি জানেন? যে বলছে যে তুমি তো মানে যদি মোদি আসে তাহলে তুমি কি করবা নিউ ইয়র্কে, বা মানে এরকম এরকম সামথিং। তখন জোহরান মামদানি বলছে যে আমার ফ্যামিলি, আমার বাবা হচ্ছে ফ্রম গুজরাট, গুজরাটি মুসলিম, ঠিক আছে? তো মানুষ খুব, হি ইজ আ মুসলিম, আই এম আ মুসলিম। তো মানুষ খুব অবাক হয় যখন শোনে যে আই এম আ গুজরাটি মুসলিম, বিকজ গুজরাটে মুসলিমস ডু নট এক্সিস্ট এনি মোর। মোদি হচ্ছে গুজরাটে মুসলিমদের এগেনস্টে মানে এমন ম্যাসাকার চালাইছে যে গুজরাটি মুসলিম ডাজ নট এক্সিস্ট এনি মোর। সো ডেফিনেটলি নট, মানে ডেফিনেটলি মোদি ইজ নট ওয়েলকাম ইন হিজ সিটি। আমি তখন চিন্তা করলাম যে এই যে নরেন্দ্র মোদি, মানে এখন তাকে সবাই ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে চেনে, বা প্রধানমন্ত্রী, আমি জানিও না, প্রধানমন্ত্রী তো মনে হয়, প্রধানমন্ত্রী, ইয়েস। অথচ মোদিকে আমরা ছোটবেলা থেকে, আমি অন্তত ছোটবেলা থেকে গুজরাটের দাঙ্গার হিসেবেই চিনি, ঠিক আছে? আমি জানি না কে কতটুকু ছোটবেলা থেকে পলিটিক্যালি অ্যাওয়্যার ছিলেন। তো গুজরাটে যে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল সেটার কথা আমি অনেক ছোটবেলা থেকে জানি, যখন হয়েছে তখনকার সময় থেকে জানি। কিন্তু ভেরি ফিউ পিপল রিমেম্বার দিস, ইনক্লুডিং মি, মানে আমার কাছে মনে হয় যে আমিও হয়তো ভুলে গেছি। হ্যাঁ, কিন্তু হি ব্রট দিস পয়েন্ট, আমাদেরকে এই যে এই যে আর্টটা, যে আই হ্যাভ ডিসএগ্রিমেন্ট উইথ সার্টেন পিপল and still হচ্ছে I can work with them। এবং আমি আপনাদেরকে একটা লেখা শেয়ার করব, এটা হচ্ছে আল মাগরিবের, তার একটা কোর্স লঞ্চ করছে, সে অ্যাজ ইউ আর, ওমর সুলাইমানের একটা কোর্স, সেই কোর্সের প্রমোশন, ঠিক আছে? সেই কোর্সের প্রমোশন, যে প্রমোশনে তারা একটা লেখা দিছে, এই কথাটা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে তারা বলতেছে যে ডিফারেন্ট পিপল, মানে মানে আমার আসলে এই জিনিসটা এত ভালো লাগছে এই কারণে যে আমি এগুলো নিয়ে অনেক কথা বলি, বা আমি এটা খুব প্রমোট করার চেষ্টা করি, যে আমরা প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট। আমি একটা ক্যাপাসিটি আসছি ইনশাল্লাহ, আরেকজন আরেকটা ক্যাপাসিটি নিয়ে আসছে। তো আমরা একজন আরেকজনকে নামা টেনে নামানোর চেষ্টা করে আমরা বরং করার চেষ্টা করব, আমরা বরং মানে উই শুড কমপ্লিমেন্ট ইচ আদার। আচ্ছা, যে জিনিসটা আমাদের মুসলিমদের মধ্যে সবচেয়ে, যে আমি যে সেতু বন্ধনের গল্প সিরিজটা শুরু করছিলাম, যে ওয়ার্কিং ওমেন, এবং কিছু হইলে আপনি দেখবেন যে ফেসবুকে লাগালাগি চলে যায়, যে ওয়ার্কিং ওমেন, আচ্ছা ওরা বাচ্চা ফালাই দিয়ে সংসার করতে, বাচ্চা ফালাই দিয়ে চাকরি করতে যাইতেছে, তারা এই তারা সেই তারা ওই। আবার আপনি যদি দেখেন, আপনি যদি কি বলে, যারা ফুল টাইম সংসারে দিচ্ছে, তারা আবার মানে আরেক দিক থেকে, ঠিক আছে? মানে যে একটা কনফ্লিক্ট, সবকিছু নিয়ে একটা কনফ্লিক্ট। হ্যাঁ, তো আমার সবসময় চিন্তাটা ছিল যে সেতু বন্ধন করা, যে জন্য আমি সেতু বন্ধনের গল্প ওয়েবিনার সিরিজটা শুরু করছিলাম, যে আমার কাছে মনে হতো যে উই শুড ফোকাস অন আওয়ার সিমিলারিটিস রাদার দ্যান দ্য ডিসএগ্রিমেন্ট। হ্যাঁ, আমার মনে আছে আমি বাংলাদেশে যখন ছিলাম তখন আমি একটা হালাকায় বলছিলাম যে আমি কালো রঙের বোরখা পরি নাই,
এখানে আর সবাই আমার চাই মানে অ্যাপারেন্টলি আমার চাইতে বেটার ভাবে বোরখা পরে আছে। হ্যাঁ, তো আমার মানে একটা ওয়ে অফ লুকিং হচ্ছে যে এখানে মানে আচ্ছা মানে আমি ওকে যেটা ভালোভাবে পর্দা করছি, আমি কালো বোরখা পরছি, আমি নিকাব পরতেছি, ঠিক আছে, আমি তারপর নিকাবও পরে না, কালো বোরখাও পরে না, ঠিক আছে, এরকম এরকম, দিস ইজ ওয়ান ওয়ে অফ লুকিং অ্যাট ইট। অ্যানাদার ওয়ে অফ লুকিং অ্যাট ইট, আলহামদুলিল্লাহ এখানে আমরা সবাই বোরখা পরে আছি। সো ওয়ান হচ্ছে ইউ আর ফোকাসিং অন দ্য পয়েন্ট অফ ডিসএগ্রিমেন্ট, অ্যানাদার হচ্ছে ইউ আর ফোকাসিং অন দ্য এগ্রিমেন্ট। তো যেটা আমি বললাম, আমি যখন ফেসবুকে দেখি যে জামাতের একটা কেউ একটা কিছু পোস্ট দিল, আচ্ছা ঠিক আছে, একটা পোলে আসলো যে জামাতিরা হচ্ছে এগিয়ে আছে, তখন আপনি দেখবেন যে ওইখানে আলহামদুলিল্লাহ এবং এবং মানে এত নাইভ মানুষজন, মানে ওগুলো আমার আসলে খুব বিরক্ত লাগে। কিন্তু ধরেন আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আগামী দিনের বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ। ধরেন কেউ একজন ইসলাম জামাত জিন্দাবাদ, জামাতের কোন একটা অন্ধ সাপোর্টার, আপনি দেখবেন যে তারা এইভাবে একটা কমেন্ট করলো, আমি মোটামুটি লিখে দিতে পারি সেখানে অন্য ঘরানার ইসলামিস্টরা এসে বলবে জামাতের এই সমস্যা সেই সমস্যা এই, এবং তখন তারা ওইখানে কমেন্ট পাল্টা কমেন্ট দিয়ে দে উইল স্টার্ট ফাইটিং উইথ ইচ আদার। ঠিক আছে, মানে সো we need to learn how to coexist with our differences, not focusing on our disagreements. We need to learn um, how we can remain united. Oh sorry, আমি এটা বলতে ভুলে গেলাম যে ওই প্রমোশনাল ইটাতে, প্রমোশনাল কোর্সে, ওমর সুলাইমানের কোর্সে, সেখানে আবু যার গিফারির কথা আসছে। আবু যার গিফারি আপনারা জানেন কিনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ওয়ান অফ দ্য ফার্স্ট মুসলিমস। তো আবু যার গিফারির কথা মানে হি ডাইড অ্যালোন, এবং খুব ইন্টারেস্টিং ওনার লাইফ হিস্ট্রিটা। আপনারা ওমর সুলাইমান একটা সিরিজ করতেছে দ্য ফার্স্ট, সেখানে আপনার আবু যার গিফারি শুনতে পারেন, আহ, সাহাবীদের জীবনীগুলা শুনতে পারেন। তো তখন আবু যার গিফারি কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সরি, আবু যার গিফারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন যে আমাকে আপনি একটা পাবলিক পজিশন দেন, মানে ধরেন কোন একটা তো তখন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানে ইউ আর নট সুইটেবল ফর এনি পাবলিক পজিশন, হুম, ইটস ইওর উইকনেস, এরকম কিছু একটা, আমি আপনাদেরকে লেখাটা পাঠাবো ইনশাল্লাহ। তো তখন আম, অথচ আবু যর গিফারির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন যে এই পৃথিবীতে মানে এমন কোন এখন পৃথিবীর ছাদের নিচে এমন কোন ব্যক্তি নাই যে আবু যর গিফারির চাইতে বেশি ট্রুথফুল। তো তখন যে তাহলে যে লোক এত অনেস্ট একটা মানুষ, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একটা লিডারশিপের পজিশনে পজিশন দিলেন না? এবং ইনফ্যাক্ট উনি আবু যর গিফারিকে বলছেন যে উনি যেন কখনো মানে তিনজন মানুষের মধ্যেও উনি যেন লিডার না হন। যে কেন ওনাকে লিডারশিপের পজিশন? কারণ তারপরে ওখানে একটা চমৎকার কথা বলছে, বিকজ লিডারশিপ ইজ নট অনলি অ্যাবাউট অনেস্টি, leadership is also about tolerance, tolerating the mistakes of your subordinates বা forbearance। কথাটা না আমার এত বুকে গিয়ে লাগছে যে ইটস অলসো লিডারশিপ না, ইটস অলসো অ্যাবাউট প্যারেন্টিং, ইটস অলসো অ্যাবাউট মানে আপনার অধীনস্থ যারা আছে, আপনার টিমের যারা আছে, ইটস ইটস অলসো মানে অ্যাবাউট সুপারভাইজার, মানে নট বিং হারাম পুলিশ বেসিক্যালি। হ্যাঁ, যে সারাক্ষণ আপনি মানুষের সামনে টিক 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 করতে থাকবেন, তুমি এই ভুল করছো, এই ওই হইছে, ওইটা কেন পড়লা না, মেকআপ কেন দিলা বাচ্চাদের পিছনে, তোমার পর্দাটা হইলো না ঠিক মতো, নামাজ কেন পড়লা না, সারাক্ষণ টিক 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 করে লেগে থাকা যেই যে পার্সোনালিটি, দিস ইজ নট দ্য লিডারশিপ পার্সোনালিটি। লিডারশিপ পার্সোনালিটি, ইউ নিড টু ইগনোর পিপলস ফল্ট। এবং যেটা আমরা দেখি যে মানে মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে আমি চিন্তা করি যে মুসা আলাইহিস সালামের কওম যখন সাগর ফাঁক করা দেখার পরেই তারা মূর্তি পূজা, আমাদেরকে এটার মতন একটা মূর্তি বানায় দাও বলছিল। আর হাউ মাচ কম্পোজার মুসা আলাইহিস সালাম নিডেড টু কন্টেইন দ্য অ্যাঙ্গার। ঠিক আছে, তারপরে যখন
এখন আমি যে সূরা বাকারার 68 69 ভার্স গুলা পড়তেছি, যে বলছে যে তুমি যখন গরু জবাই করার কথা, যে তুমি কি আমাদের সাথে মশকরা করতেছো? তখন মুসা আলাইহিস সালাম কি বলেন? আউযু বিল্লাহি আন আকুনু মিনাল জাহিলিন। আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। সো মানে মানে কি পরিমাণ সেলফ কন্ট্রোল মুসা আলাইহিস সালামকে করা লাগছে, যে যখন বলছে যে উনি বলছে যে তুমি একটা গরু জবাই করো, তুমি কি ফাইজলামো করতেছো আমাদের সাথে? ঠিক আছে, যে একজন প্রফেট কে তারা বলতেছে যে তুমি কি আমাদের সাথে মশকরা করতেছো কিনা, বিকজ গরু জবাই করার সাথে কে খুনি এটা বের করার কি রিলেশন। সো যখন ইসলামপন্থীরা পাওয়ারে যাবে, অথবা আমরা যারা এখানে ইসলাম নিয়ে অ্যাওয়্যার, আমরা যখন পাওয়ারে যাব, পাওয়ারে যেতে হবে না, we all are shepherds in our own capacity. We need to have this quality of forbearance, tolerance. ঠিক আছে, focusing on the agreements rather than disagreements. So this is my takeaway from all the Sudan's event and everything, because আমি অলওয়েজ আত্মসম্মান, হ্যাঁ ইউএই সাপোর্ট করতেছে, ইউএই এই করতেছে সেই করতেছে, বাট আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, তাহলে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম had all the trials that we went through. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে মুনাফিকদের সাথে ডিল করতে হয়েছে, দ্যাটস মানে দ্যাটস অ্যামেজিং, অ্যামেজিং ওনাকে এগুলা মানে। তো এগেইন আপুরা লাস্টই হচ্ছে উই নিড টু গো ব্যাক টু সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনা কয়েকবার করে, অন্তত একবার। ঠিক আছে, তাহলে আমাদের অনেক মেন্টাল ক্ল্যারিটি আসবে ইনশাল্লাহ। ঠিক আছে আপুরা, আমি এখানেই শেষ করতেছি। আমি জানি না আমি কতটুকু মিলাইতে পারলাম সুদানের সাথে বাংলাদেশের কাহিনী, বাট আমাদের অনেক বেশি দোয়া করা উচিত। সামনে বাংলাদেশের ইলেকশন আসতেছে, সমস্ত কিছু সবকিছু মিলায়ে আহ একটা ভূমিকম্প হইতে গিয়েও হইলো না। আর বাংলাদেশের সাথে সুদানের অনেক মিল আছে। সো মানে উই হ্যাভ টু মেক দোয়া। পৃথিবী খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, আমেরিকাতে সিভিল ওয়ার শুরু হইতে পারে, বাংলাদেশে শুরু হইতে পারে। উই ডোন্ট হ্যাভ টাইম বেসিক্যালি। এনি কোশ্চেন এবং কমেন্টস আপুরা? অনেক লম্বা হয়ে গেল সেশনটা, আমি খুবই লজ্জিত। এনি কোশ্চেনস এন্ড কমেন্টস? আদারওয়াইজ উই উইল এন্ড হিয়ার ইনশাআল্লাহ। আপনারা পরেও যারা অ্যাটেন্ড করতে পারেন নাই, তারা পরেও রেকর্ডিং শুনে কোশ্চেন করতে পারেন। ওয়াইয়াকুম আপু, ওয়াইয়াকুম। আপনাদেরকে জাযাকুমুল্লাহ খায়রান, আপনাদেরকে শোনার জন্য। আর কোনো কিছু? আচ্ছা, ঠিক আছে আপুরা, তাহলে যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে আজকে শেষ করে দিই, বাট উই ক্যান কিপ টকিং অ্যাবাউট ইট ওইখানে, এখানে কমেন্টে। আমি চেষ্টা করি টেলিগ্রামে যতটা সম্ভব অ্যাক্টিভ থাকার জন্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে থাকলে যদি আমার সেটা নলেজে কুলায় তাহলে আমি অ্যান্সার দিলাম। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।